হেডফোন নিতে ভাইয়ার রুমের দরজা খোলা মাত্রই দুটি নগ্নদেহ অন্তরঙ্গ অবস্থায় দেখতে পেলাম। সে আর কেউ নয়, আমার বড় ভাই ও মামাতো বোন জান্নাত, যাকে আমি 2 বছর ধরে ভালোবাসি। জান্নাতও আমাকে ভালোবাসে, কিন্তু কখনো এই অবস্থায় দেখব স্বপ্নেও ভাবিনি। আমাকে দেখে এতক্ষণে ভাইয়া ও জান্নাত কাপড় পরা শুরু করে দিছে। লজ্জায় কেউ কোনো কথা বলছে না, হয়তো আমি এখানে আসবো আশা করেনি। আমি বললাম, ছি ভাইয়া ছি, তোমাকে আমার ভাইয়া বলতে ঘৃণা হচ্ছে। তুমি কি করে এটা করতে পারলে? লজ্জা করলো না? ভাবি থাকা সত্ত্বেও এমনটা করলে। জান্নাত, তোমাকেও বা কি বলবো, ঘৃণা হচ্ছে নিজের প্রতি। জান্নাত মাথা নিচু করে বলল, আবির প্লিজ কাউকে বলো না, আমি তোমার পায়ে পড়ি। আমি বললাম, ছি, তোমার নোংরা মুখে আমার নাম কখনো উচ্চারণ করবে না। কাঁদতে কাঁদতে চলে এলাম আমার রুমে। নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারছি না। জান্নাত কেন এমন করলো? আমি ওর সাথে শারীরিক সম্পর্ক করতে চাইলাম না বলে আমার ভাইয়ের সাথে এমনটা করবে? সারা রাত কেঁদেই কাটিয়ে দিলাম। বাসার কাকে এই কথাটা বলবো? যদি কাউকে বলি তাহলে তো ভাবির সংসারটা ভেঙে যাবে। ভাবি তো এখন বাপের বাড়িতে। সব ভেবে ডিসিশন নিলাম বাসা থেকে দূরে কোথাও চলে যাব। তাই জমানো মাটির ব্যাংকটা ভাঙলাম। 1336 টাকা ছিল। ব্যাগে কিছু কাপড় ও জমানো টাকাটা নিয়ে বাইরে বের হতেই বাসার সবাই। আম্মু বলল, আবির সকালবেলা কোথায় যাচ্ছিস বাবা? আমি বললাম, মা আমি দূরে কোথাও চলে যাচ্ছি, হয়তো আর ফিরবো না। জান্নাত বলল, কই যাবে তুমি আমাকে ছেড়ে? বিয়ে করার ভয়ে পালাচ্ছ? আমি বললাম, তোর মতো নোংরা মেয়েকে বিয়ে করব আমি, কি করে ভাবলি? জান্নাত বলল, আমার সাথে রাত কাটানোর আগে মনে ছিল না? কথাটা শুনেই আম্মু আমার গালে সজোরে একটা থাপ্পড় লাগিয়ে দিল। তোকে আমার ছেলে ভাবতেই ঘৃণা হচ্ছে। এদিকে ভাইয়া এসে আমাকে ইচ্ছামতো লাঠি দিয়ে পিটাচ্ছে। ব্যথায় আমি চিৎকার করতে লাগলাম। এমন সময় ভাবি তাদের বাসা থেকে চলে আসে। আমায় এমনভাবে মারতে দেখে এগিয়ে আসলো ভাইয়াকে আটকাতে। চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। নিজের ভাই তার অপরাধ ঢাকতে আমাকে এভাবে মারছে। আমাকে নিয়ে গিয়ে একটা রুমে আটকে রাখা হলো। নিজের গর্ভধারিণী মা আমাকে চিনতে পারল না। 1 বছর আগে ভাইয়া অ্যাক্সিডেন্ট করে যখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিল, তখন তো আমি আমার 2 ব্যাগ রক্ত দিয়ে বাঁচিয়েছিলাম। সে কি করে পারলো আমার শরীর থেকে রক্ত ঝরাতে? এসব ভেবে দু চোখে যেন অশ্রু বাধা মানছে না। জান্নাতের সাথে আমার প্রেম আছে, বাসার সবাই জানে। কিছুক্ষণ পর আম্মু এসে পাঞ্জাবি পায়জামা দিয়ে, তোর সাথে জান্নাতের বিয়ে, রেডি হয়ে নে, আর বিয়ে না করলে আমার মরা মুখ দেখবি। আমি মাকে কিভাবে বলি যে জান্নাতকে ভালোবেসে 2 বছরে আমি স্পর্শ করলাম না? সে কি করে ভাইয়ার বিছানায় গেল? অবশেষে সিদ্ধান্ত নিলাম যে মায়ের কথা রাখতে বিয়ে করব, কিন্তু বাসা থেকে চলে যাব যাতে জান্নাতের মুখ না দেখতে হয়। একটু পর ভাবি আমাকে জানালা দিয়ে দেখে চোখের পানি ফেলে চলে গেল। হয়তো তার মনে অনেক প্রশ্ন, কেন আমি এসব করলাম। এদিকে ভাবির মাথায় একটা জিনিস ঢুকছে না। আবির তো জান্নাতকে ভালোবাসে, তাহলে কি এমন হলো যে বিয়ে করতে চাচ্ছে না? বিকেলে কাজে আসলো। আমার ও জান্নাতের বিয়ে পড়ানো হলো। বিয়ে বাড়ি ঠিকই, কিন্তু কারো মনে কোনো আনন্দ নেই। সবার মন খারাপ, শুধু আমার বড় ভাই আকাশ ও জান্নাত ছাড়া। পায়ে ও হাতে প্রচণ্ড ব্যথা করতেছে, তবুও কষ্ট করে একটা চিঠি লিখলাম। প্রিয় মা, আমি তোমার কথা রেখেছি মা। আমি জান্নাতকে বিয়ে করেছি। জানো মা, তোমার মরামুখ আমার সহ্য হবে না। জানো মা, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমার বাবা অনেক আগেই পরপারে চলে গেছে। জানি না সে থাকলে হয়তো আরো অনেক মারতো, কিন্তু তুমি আমাকে মারোনি মা। আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, অনেক কষ্ট পেয়েছো জানি, কিন্তু আমি কষ্ট দিতে চাইনি। হয়তো একদিন আজকের থেকেও অনেক বেশি কষ্ট পাবে, যেদিন আমার চলে যাওয়ার কারণটা জানবে। একটা জিনিস ভেবে খুব কষ্ট পাইছি মা, তুমিও আমাকে বুঝলে না। আমি অনেক দূরে চলে গেলাম মা, নিজের খেয়াল রাখিও। ইতি, তোমার কলিজার টুকরা। বাসার দেওয়াল টপকে বাহিরে আসলাম। চলছি দূর অজানায়। সামনে রেল স্টেশন। ট্রেন আসার আওয়াজ পেয়ে স্টেশনে এসে ট্রেনে উঠে পড়ি। জানি না কোথায় যাব। একটা সিটে বসতেই পায়ে কি যেন লাগলো। তাকিয়ে দেখি একটা লাগেজ, কিন্তু লাগেজটা কার? এই সিটে তো কেউ ছিল না। জানালা দিয়ে সবুজ প্রকৃতি দেখছি। পরের স্টেশন আসতে আশেপাশের সবাই সিট থেকে নেমে গেল, কিন্তু কেউ লাগেজটা নিল না। মনে হয় কেউ ছেড়ে গেছে। লাগেজটা খুলতেই অবাক হয়ে যাই। লাগেজটা টাকা দিয়ে ভর্তি, কিন্তু এগুলো কার টাকা? দেখি তো লাগেজে কোনো কার্ড বা ঠিকানা আছে কিনা। একটা কাগজ দেখতে পেলাম, সেখানে লেখা, হ্যাঁ তোমাকেই বলছি, সন্ত্রাসীরা আমার পিছু নিয়েছে। জানি হয়তো আমাকে মেরে ফেলবে। প্লিজ টাকাগুলো আমার বাসায় পৌঁছে দিও, নয়তো আমার পরিবার রাস্তায় বসবে। লেখাগুলোর নিচে ঠিকানা দেওয়া। এখন কি করব বুঝতেছি না। এতগুলো টাকা। টাকাগুলো নিয়ে ঢাকায় চলে আসি। আম্মুর জন্য মনটা কাঁদছে। জানি না আমাকে না পেয়ে আম্মু এখন কি করছে। কাগজে লেখা ওই ঠিকানায় সিএনজি করে যাচ্ছি, আর মনে পড়ছে আম্মুকে। সামনে একটা কার ও পিকআপ মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়। রক্তাক্ত হয়ে গাড়িতে একজন লোক পড়ে আছে, কিন্তু কেউ এগিয়ে আসছে না। সিএনজিটিকে থামিয়ে দৌড়ে গাড়িটির কাছে গিয়ে লোকটিকে বের করলাম। অনেক জায়গায় আঘাত পেয়েছে, মাথা ফেটে গেছে, পায়েও ক্ষতের সৃষ্টি হয়েছে।
রক্ত বের হচ্ছে অনেক। আমি সিএনজি চালক ভাইকে বললাম, ভাইয়া একটু এদিকে আসেন, লোকটিকে হাসপাতালে নিতে হবে, বেশিক্ষণ এভাবে থাকলে লোকটি মারা যাবে। সিএনজি চালক ভাই বলল, ভাই ছাড়ুন তো এসব, আমার আবার আপনাকে নামিয়ে অন্য প্যাসেঞ্জার নিতে হবে, এসব পুলিশ দেখবে, আপনি গাড়িতে উঠুন। আমি বললাম, আপনাকে ডাবল ভাড়া দিব, লোকটিকে নিয়ে আগে হাসপাতালে চলুন। এদিকে লোকটির অবস্থা আরো খারাপ হতে লাগলো। তাড়াতাড়ি সামনের একটা হাসপাতালে নিয়ে আসলাম। ডক্টর লোকটিকে কেবিনে নিয়ে আমাকে বলল, পেশেন্টের অবস্থা খুবই খারাপ, ইমার্জেন্সি অপারেশন করতে হবে, আপনি ওনার কি হন? আমি বললাম, ছেলে। ডক্টর বলল, এখনই ক্যাশ কাউন্টারে 5 লাখ টাকা জমা দিন, আমরা অপারেশন শুরু করে দিচ্ছি, নয়তো ওনাকে বাঁচানো সম্ভব হবে না। আমি বললাম, ওকে ডক্টর, আমি টাকা জমা দিচ্ছি, আপনি অপারেশন শুরু করে দেন। কি করব ভাবছি, আমার কাছে তো 500 টাকাও নাই, এই টাকাগুলো তো আমার না, সবার আগে জীবন বাঁচানো ফরজ, তাই আর কোনো কিছু না ভেবে টাকা জমা দিলাম। লোকটিকে অপারেশন থিয়েটারে নিল। একটু পর নার্স এসে একটা ফোন হাতে ধরিয়ে দিল। নার্স বলল, এই ফোনটা পেশেন্টের কাছে ছিল, আর জরুরি 2 ব্যাগ ও নেগেটিভ রক্তের ব্যবস্থা করুন। আমি বললাম, আমি দিব রক্ত, আমার রক্তের গ্রুপ ও নেগেটিভ। ডক্টর বলল, আপনি তো 1 ব্যাগ দিতে পারবেন, আর 1 ব্যাগ? আমি বললাম, ডক্টর আমার শরীর থেকেই 2 ব্যাগ নিন প্লিজ, তাছাড়া আমি এখন রক্ত কই পাবো, আমার শরীর থেকে নিন প্লিজ। ডক্টর বলল, না এটা কি করে হয়। আমি অনেক রিকোয়েস্ট করার পর নিল। কিছুক্ষণ পর রিংটং বেজে উঠল। লোকটির ফোনে ফোন দিচ্ছে, রিসিভ করে সালাম দিলাম। অপর সাইড থেকে বলল, কে আপনি? আমার আব্বুর ফোন আপনার কাছে কেন? আমি বললাম, আপনার বাবা অ্যাক্সিডেন্ট করেছেন, হাসপাতালে চলে আসেন। কিছুক্ষণ পর মেয়েটি ও তার মা চলে আসলো। মেয়েটি দেখতে অপসরীর মতো। মেয়েটি বলল, আপনি ফোন রিসিভ করেছিলেন তাই না? আমি বললাম, হ্যাঁ। মেয়েটির মা বলল, ওনাকে এই হসপিটালে কে এনেছে? আমি বললাম, আমি নিয়ে এসেছি। মেয়েটি বলল, এই ফালতু মার্কা হসপিটালে ভর্তি করতে কে বলেছে আপনাকে? বলেই গালের মধ্যে কষে একটা থাপ্পড় লাগিয়ে দিল। এমন সময় নার্স বেরিয়ে এসে বলল, তাড়াতাড়ি এই মেডিসিনগুলো নিয়ে আসুন। আমি বললাম, আন্টি এই নেন ফোন ও মেডিসিনগুলো তাড়াতাড়ি নিয়ে আসেন, আমি চলে যাই। মেয়েটি বলল, ছোট লোকের বাচ্চা, যা ভাগ। আম্মু কাগজটা আমাকে দাও, আমি নিয়ে আসছি। আমি মনে মনে বললাম, হায়রে মানুষ, ওনার বাবাকে বাঁচাতে কত কি করলাম, আর উনি আমার গায়ে হাত তুললো, অপমান করলো। আমার কপালটাই হয়তো খারাপ, তাই এমন কষ্ট পাই। বাহিরে এসে কাগজের ঠিকানায় যাওয়ার জন্য সিএনজিতে উঠলাম। তেজগাঁও এসে সিএনজি থেকে নামলাম। একটা লোককে জিজ্ঞেস করলাম, ভাইয়া এই ঠিকানা একটু দেখিয়ে দিবেন? লোকটি বলল, সামনে গিয়ে ডানে যাবেন, আশেপাশে খুঁজে দেখবেন, পেয়ে যাবেন। অবশেষে বাসা খুঁজে পেলাম। কিন্তু এটা কি বাসা নাকি রাজপ্রাসাদ? অনেক সুন্দর ফুলের গাছও লাগানো। বাসার নিচে থাকা দারোয়ানকে ঠিকানা দেখিয়ে জিজ্ঞেস করলাম। দারোয়ান বলল, হ্যাঁ আপনি কে? আমি বললাম, আমাকে চিনবেন না, এই বাসার লোকের সাথে কিছু কথা আছে, দেখা করতে চাই। দারোয়ান বাড়ির ভিতরে চলে গেল। একটু পর বাহিরে এসে আমাকে ভেতরে যেতে বলল। আমি ভেতরে ঢুকে একটা মহিলাকে দেখে সালাম দিলাম, আসসালামু আলাইকুম। এই টাকাগুলো মনে হয় আপনার স্বামীর, এই চিরকুটটা পড়ুন। পকেটে হাত দিয়ে খুঁজে পেলাম না, মনে হয় হারিয়ে ফেলেছি। আমি বললাম, কই গেল? পকেটেই তো ছিল। মহিলাটি বলল, কি হলো, বিড়বিড় করছেন, কিসের টাকা, কই দেখি। আমি বললাম, লাগেজের চেনটা খুলে দেখুন। আন্টি বলল, ইমির বাবা তো এই টাকা নিয়ে আসার কথা, উনি কই? আমি বললাম, আমি জানি না, আমাকে কথা বলতে না দিয়ে তুমি আমার বাবাকে খুন করনি তো? কই সব দারোয়ান? সবাই এসে আমাকে বেঁধে ফেলে ও মারধর করতে শুরু করে। টাকা গোনার পর এখানে তো 95 লাখ টাকা, বাকি 5 লাখ টাকা কোথায়? মেয়েটি বলল, আম্মু পুলিশকে ফোন দাও। একটু পর পুলিশ এসে নিয়ে গেল। আমাকে রিমান্ডে নেওয়া হয়েছে, তাই ইচ্ছা মতো 3rd ডিগ্রি দিচ্ছে। অপরদিকে ডাক্তার বলল, পেশেন্ট আউট অফ ডেঞ্জার, আপনার ছেলে ঠিক সময় মতো না নিয়ে আসলে হয়তো পেশেন্ট সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যেতেন। মহিলাটি বলল, কি আমার ছেলে মানে? আমার তো কোনো ছেলেই নেই। ডক্টর বলল, তাহলে ওই ছেলেটা কে ছিল? মহিলাটি বলল, চিনি না তো। নার্স বলল, ও এই জন্যই বুঝি আপনার মেয়ে ছেলেটিকে থাপ্পড় মারলো। গুড, হয়তো আপনারা বড় লোক, পোশাক আশাকে বলে দিচ্ছে, কিন্তু আপনাকে ছোট লোক বলতেও ঘৃণা হচ্ছে। মা ও মেয়ে কথাগুলো শুনে অবাক হয়ে গেছে। নার্স বলল, আপনি কি জানেন ছেলেটি চিকিৎসার জন্য 5 লক্ষ টাকা জমা দিয়েছে? টাকাটা জমা না দিলে হয়তো এখন পর্যন্ত আপনার স্বামী বেঁচে থাকতো না। মা ও মেয়ে নিশ্চুপ। নার্স বলল, নিজের শরীর থেকে 2 ব্যাগ রক্ত দিয়েছে, যা হয়তো আপনার নিজের ছেলে হলে করতো কিনা সন্দেহ। এখন রোগীর কাছে যাওয়া যাবে না। ডক্টর ও নার্স চলে যায়। এদিকে মেয়েটি মনে অনেক কষ্ট পায়। মেয়েটি তার আম্মুকে বলে, আম্মু আমি এটা কি করলাম? এই কাজের জন্য আমায় আল্লাহ হয়তো ক্ষমা করবে না। মহিলাটি বলল, কাঁদিস না মা, কখনো যদি দেখা হয়ে যায় ক্ষমা চেয়ে নিস।
তবুও মেয়েটি তার অন্যায় বুঝতে পেরে চোখের পানি ঝরাচ্ছে। অন্যদিকে আমাকে পুলিশ অনেক মারে, এদিকে আমি কাগজটাও হারিয়ে ফেলেছি। আমাকে এত মারার পরও আমি ব্যথায় চিৎকার করতেছি না। এই ব্যথা তো ক্ষণিকের, তার থেকেও অনেক বড় ব্যথা আমার মনে। অপরদিকে আমান সাহেব বাসায় ফিরে আসে আর জানতে পারে কেউ একজন টাকা নিয়ে আসে, আর 5 লক্ষ টাকা কম থাকায় তাকে তারা পুলিশে দিয়ে দেয়। আমান সাহেব খুব ভালো মানুষ। তিনি বললেন, এমনও তো হতে পারে ছেলেটি বিপদে পড়ে 5 লাখ টাকা কোথাও নষ্ট করেছে। তার যদি টাকারই লোভ থাকতো তাহলে এতগুলো টাকা তো আর ফেরত দিত না। যাই গিয়ে ছেলেটাকে পুলিশের হাত থেকে ছাড়িয়ে আনি। আমান সাহেব থানায় গিয়ে আবিরকে ছাড়িয়ে নেয়। বাবা, তোমার নাম কি? আমি বললাম আবির। আমান সাহেব বলল, আমার জন্য তোমার কি অবস্থা করেছে পুলিশ। বাবা, আমাকে মাফ করে দিও। আমি বললাম, না আঙ্কেল, আপনি কেন মাফ চাচ্ছেন? আমি আপনার 5 লাখ টাকা দিয়ে একটা অ্যাক্সিডেন্ট হওয়া ব্যক্তিকে চিকিৎসা করিয়েছি। চিন্তা করবেন না আঙ্কেল, আমি আপনার টাকা শোধ করে দিব। আমান সাহেব বললেন, না বাবা, লাগবে না। আর তুমি তো টাকাটা নাওনি, একজনকে সাহায্য করেছো। আমি বললাম, না আঙ্কেল, আমি কারো কাছ থেকে ঋণী থাকতে চাই না। আমার চাকরি হয়ে গেলে আপনার টাকা পরিশোধ করে দিব। আমান সাহেব বললেন, তো কি চাকরি করবা? আমি বললাম, দেখি কি চাকরি করা যায়। আর আমি সবেমাত্র ইন্টার পরীক্ষা দিয়েছি, এখনো রেজাল্ট হয়নি। তবে আঙ্কেল, আমি কার চালাতে পারি। আমান সাহেব বলল, ও তাহলে আমার বাসার ড্রাইভার হয়ে যাও, মাসিক 25,000 টাকা করে বেতন পাবা। আমি বললাম, ধন্যবাদ আঙ্কেল, আপনি আমার অনেক উপকার করলেন। আঙ্কেল ওনার বাসায় নিয়ে গেলেন। আমান সাহেবের মেয়ে অনন্যা বলল, বাবা, তুমি ওই চোরটাকে বাসায় নিয়ে আসলে কেন? আমান সাহেব বলল, না মামুনি, আবির চোর নয়, ও একটা লোককে বাঁচাতে টাকাটা ডক্টরকে দিয়েছে। অনন্যা বলল, ছোট লোকটা বানিয়ে বলল, আর বিশ্বাস করলে বাবা? আমান সাহেব আমাকে বললেন, বাবা তুমি ওই রুমে যাও, এখন থেকে ওখানেই থাকবে। অনন্যা রাগ করে চলে যায় আর মনে মনে ভাবে, আমাদের বাসায় থাকবে মনু, বুঝাবো মজা কাকে বলে। এদিকে আমি গিয়ে নিজের রুমটা গুছিয়ে নিলাম আর বিছানায় শুয়ে শুয়ে বাসার সবার কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। মাঝরাতে আমার শরীরে প্রচন্ড জ্বর আসে, আমি কাঁপতে কাঁপতে ফ্লোরে পড়ে যাই। পরের দিন সকালে কাজের লোক নাস্তা দিতে এসে দেখে আমি ফ্লোরে পড়ে আছি। কাজের লোক বলল, সাহেব, ছেলেটা ফ্লোরে পড়ে গুঙ্গাচ্ছে, মনে হয় অসুস্থ হয়ে গেছে। আঙ্কেল এসে আমাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে গেলেন। কিছুক্ষণ পর ডক্টর আঙ্কেলকে বলল, ওনার শরীরে তো অনেক ক্ষত, তাই ব্যথায় শরীরে জ্বর আসে, কিছুদিন রেস্ট ও ওষুধ ঠিকভাবে খেলে সুস্থ হয়ে যাবে। আপনারা চাইলে কালকেই বাসায় নিয়ে যেতে পারবেন। পরের দিন আমায় বাসায় নিয়ে আসলেন। বাসার ভিতরে যেতেই লক্ষ্য করলাম সেদিনের ওই মেয়েটি, যার বাবাকে মেডিকেলে ভর্তি করেছি, আমাকে দেখেই দৌড়ে আসে। মেয়েটি আমার কাছে এসে আমার পায়ে ধরে বলল, আমাকে মাফ করে দাও, আমি সেদিন বুঝতে পারিনি। আমি বললাম, এই কি করছেন, ছাড়ুন আমাকে। মেয়েটি বলল, না ছাড়বো না, আগে বলো মাফ করেছো। আমি বললাম, আরে আমি সেদিন কিছুই মনে করিনি। আপনার বাবা এখন কেমন আছে? মেয়েটি বলল, আলহামদুলিল্লাহ ভালো, এখন অনেকটাই সুস্থ। ডক্টর বলেছে আগামীকালকে বাসায় নিয়ে যেতে পারবো। আমি বললাম, ও আল্লাহ তাআলাকে অশেষ ধন্যবাদ। মেয়েটি বলল, কিন্তু আপনার এই অবস্থা কেন, কই থেকে আসলেন? আঙ্কেল বলল, মামনি, আবিরকে ডক্টর রেস্ট নিতে বলেছে, তোমরা পরে কথা বলিও। আঙ্কেল আমাকে আমার রুমে দিয়ে আসলো। অনন্যা বলল, কিরে লাকি, তুই ছোটলোক ছেলেটার পায়ে পড়ে ক্ষমা চাইলি, আমি তো আমার নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। লাকি বলল, তুই তো জানিস আমার বাবা অ্যাক্সিডেন্ট করে এখন হাসপাতালে। অনন্যা বলল, আঙ্কেল কেমন আছে এখন? লাকি বলল, ভালো আছে এখন, আজকে হসপিটাল থেকে রিলিজ দিবে। অনন্যা বলল, কিন্তু আঙ্কেলের অ্যাক্সিডেন্টের সাথে চোরটার কি সম্পর্ক? লাকি বলল, তুই যাকে চোর ছোটলোক বলছিস সেই আমার বাবাকে বাঁচিয়েছে। অনন্যা বলল, ও। লাকি বলল, জানিস সেদিন যদি ঠিক সময় মতো হাসপাতালে না যেত আর নিজের রক্ত ও 5 লাখ টাকা না দিত, তাহলে হয়তো আজকে আমি এতিম হয়ে যেতাম। লাকির চোখে পানি ছলছল করছে। আঙ্কেল আবিরকে তার রুমে দিয়ে এসে তার রুমে যেতে লাকির কথাগুলো শুনতে পায়। আঙ্কেল বলেন, তাহলে আবির রহমান সাহেবের জীবন বাঁচিয়েছে? লাকি বলে, হুম আঙ্কেল। আঙ্কেল বলল, আচ্ছা মামুনি, তোমরা কথা বলো, আমি যাই, একটু কাজ আছে। অনন্যা বলল, তাহলে ছোট লোকটা আমাদের 5 লাখ টাকা দিয়ে আঙ্কেলের চিকিৎসা করিয়েছে। লাকি বলল, তোদের মানে? আবির তোর কি হয়? অনন্যা বলল, আরে কিছু হয় না, আমাদের বাসার ড্রাইভার। লাকি বলল, ও, ছেলে অনেক কিউট তাই না, কিন্তু আগে তো কখনো দেখিনি। অনন্যা বলল, 2 দিন হলো, কিন্তু বাসায় এসে অসুস্থ হয়ে যায়। আর অসুস্থ হবেই না কেন, পুলিশের যে পিটানিটা খাইছে। লাকি বলল, কি, পুলিশ মারছে কেন? অনন্যা বলল, মানে ওই 5 লাখ টাকার জন্য আমরা ওরে পুলিশে দিয়েছিলাম। কথাটা শুনে লাকি যেন কান্না করে দিবে দিবে ভাব। অনন্যা বলল, ভেবেছিলাম পুলিশ শালার হাড্ডিগুলো ভালোভাবে ভেঙে দিবে, কিন্তু তেমন কিছুই করেনি ছোট লোকটাকে। লাকি বলল, চুপ কর তুই, আর আমার সাথে কথা বলবি না। লাকি কাঁদতে কাঁদতে বাসায় চলে যায়। অনন্যা ও লাকি দুজনে বান্ধবী, একই কলেজে পড়ে। বাসায় গিয়ে ভাবতে থাকে, ছেলেটা আমার বাবার জন্য কত কষ্ট পেল। বিকেলে লাকির বাবা রহমান সাহেবকে বাসায় নিয়ে আসে। লাকি আবির সম্পর্কে সবকিছু বলে। সবকিছু শুনে রহমান সাহেবের চোখে পানি চলে আসে। রহমান সাহেব বলেন, ছেলেটাকে দেখতে ইচ্ছে করছে। লাকি বলল, আব্বু, কালকে তোমায় অনন্যাদের বাসায় নিয়ে যাব। অন্যদিকে আবির তার আম্মু, ভাবি, ভাইয়া সবার কথা ভাবছে। জানি না আম্মু কেমন আছে। আমি জানি আম্মু ভালো নাই, আমাকে ছাড়া আম্মু কি করে ভালো থাকে। অনেক ভালোবাসি আম্মু তোমায়, আম্মুর সাথে কথা বলতে ইচ্ছে করছে,
তাই ভাবছি আজকে একবার ফোন দিব। সন্ধ্যায় অনন্যা আমার রুমে আসলো, কি যেন দেখে চলে গেল। কিছুক্ষণ পর আঙ্কেল আমার রুমে আসলো। আবির, এখন কেমন আছো? আমি বললাম অনেকটা ভালো আছি আঙ্কেল। আঙ্কেল বলল, ওহ গুড, খাইছো? আমি বললাম হুম আঙ্কেল। আঙ্কেল, একটা ফোন লাগতো, 5 মিনিট কথা বলতাম। আঙ্কেল বলল, ওকে আমি পাঠিয়ে দিচ্ছি। আঙ্কেল অনেক ভালো, তাই খোঁজ খবর নেয়। কিন্তু আন্টি একবারও আমার সামনে আসলো না। আমার ওপর কি তার মন খারাপ? বাসায় নাই হয়তো। আঙ্কেল বলল, মামুনি ফোনটা আবিরের রুমে দিয়ে আয় তো। অনন্যা বলল, ওকে বাবা। অনন্যা মনে মনে বলে, ছোট লোকটা আবার কার সাথে কথা বলবে দেখি তো। এই যে মিস্টার, আপনার ফোন। আমি ফোনটা হাতে নিলাম। অনন্যা গিয়ে দরজার আড়ালে আড়ি পেতে থাকে। দেখি তো ছোট লোকটা কার সাথে কথা বলে। আমি আম্মুর নাম্বারে কল দিলাম। অপর পাশ থেকে বলল, হ্যালো, কে? ভাইয়ার কণ্ঠ। তাই কথা না বলে ফোনটা কেটে দিলাম। মনটা খারাপ হয়ে গেল। দেখি চাচাতো ভাই আরাফাতকে কল দেই। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি বললাম, ওয়ালাইকুম আসসালাম আরাফাত, আমি আবির। আরাফাত বলল, ও ভাইয়া তুমি কই? তোমার বিয়ের কথা শুনে বাসায় আসলাম। এখানে এসে এসব কি শুনছি? আমি বললাম, থাক ওসব বাদ দে। আম্মু কেমন আছে? আরাফাত বলল, বড় আম্মু ভালো নাই, তুমি যাওয়ার পর থেকে ঠিকমতো খায় না, তোমার চিন্তায় অসুস্থ হয়ে পড়েছে। আমি বললাম, কি বলিস? কথাটা শুনে বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠলো। আরাফাত বলল, হুম ভাইয়া, তুমি বাসায় ফিরে এসো। আমি বললাম, না, কি করে যাব বল? এই কলঙ্ক নিয়ে যেতে চাই না। আমি যে তোরে ফোন দিছি কাউরে বলিস না প্লিজ, আর মায়ের দিকে একটু খেয়াল রাখিস। আমার চোখ পানিতে ভিজে গেছে, কথা ঠিকভাবে বলতে পারছি না। আরাফাত বলল, ভাইয়া তুমি কান্না করছো? আমি বললাম, না রে, ভালো থাকিস, পরে কথা বলবো। অনন্যা আড়াল থেকে আমাকে এভাবে কাঁদতে দেখে তার চোখেও পানি চলে আসে। নিজের রুমে চলে যায় আর ভাবে, কে ওই ছেলেটা? মনে অনেক কষ্ট। আমি আম্মুর কথা ভেবে ঘুমাতে পারিনি। পরের দিন সকালে লাকি ও রহমান সাহেব আমাকে দেখতে আসে। আমার রুমে যেতেই দেখে আমি কান্না করতে করতে ঘুমিয়ে পড়েছি, চোখ মুখ ফুলে আছে। আঙ্কেল আমাকে ডেকে বললেন, কি হয়েছে তোমার, কাঁদছো কেন? আমি বললাম, না আঙ্কেল, আম্মুর কথা মনে পড়ছে অনেক। আঙ্কেল বললেন, কি হয়েছে তোমার মায়ের, আর এভাবে কেউ কাঁদে? আমি মনে মনে বললাম, আমার সাথে যা হয়েছে তা আপনাদের কিভাবে বলি? আপনাদেরকে বললে আপনারা সবাই আমাকে ভুল বুঝবেন। আঙ্কেল বলল, কি হলো, চুপ আছো কেন? আমি বললাম, কি বলবো? সবাই বলল, আমরা তোমাকে যা বলেছি তার উত্তর দাও। মনে মনে বললাম, কিভাবে বলবো? তাদেরকে সত্যি কথা বলবো নাকি মিথ্যা কথা বলবো বুঝতে পারছি না। নিজেকে সামলে নিয়ে বললাম, আসলে পরীক্ষায় খারাপ করায় আম্মু বড় ভাই আমাকে অনেক মারে এবং বকা দেয়, যে কারণে আমি বাসা থেকে এসে পড়েছি। অনন্যা বলল, তুমি মিথ্যা বলছো কেন? তার কথায় আমি কিছুটা ঘাবড়ে গেলাম, তবুও বললাম, কই মিথ্যা বললাম? অনন্যা বলল, তোতলাচ্ছ কেন? আমি কিছু না বলে নিচের দিকে তাকিয়ে ভাবতে থাকলাম। অনন্যা বলল, উত্তর দাও না কেন? কালকে রাত্রে কার সাথে কথা বলেছিলে? কিশোরই বা অপবাদ নিয়ে বাড়ি থেকে বের হয়েছ? আমি অনন্যার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাই আর ভাবতে থাকি, সে কিভাবে জানলো। মনে মনে ভাবলাম, না, ওদের মিথ্যা বললে হবে না, সত্যটা বলতে হবে। আমি না হয় এদের সাথে আমার সাথে ঘটে যাওয়া ঘটনাটা শেয়ার করি, আর নিজের কষ্টের কথা অন্যকে বললে নিজেকে একটু হালকা মনে হয়। তাই আমি ওদের সবকিছু বললাম, বাসা থেকে শুরু করে এখানে আসা পর্যন্ত। বলার পর খেয়াল করলাম ওনাদের চোখে পানি, তাই আমি আবারও নিচের দিকে তাকালাম। আঙ্কেল বলল, সকলে নিচে চলো। আবির, তুমি ফ্রেশ হয়ে নিচে আসো নাস্তা করতে। তারপর সকলে নিচে চলে গেল, আর আমিও আঙ্কেলের কথা মতো নিচে নাস্তা করতে আসলাম। এসে দেখি তারা আমার জন্য না খেয়ে ওয়েট করতেছে। আমি আসতেই আঙ্কেল বসতে বললেন। আমি মাথা নাড়িয়ে বসে খেতে লাগলাম। খাওয়ার মাঝে কেউ কোনো কথা বলেনি। আমি খেয়ে আমার রুমে চলে আসলাম। মায়ের কথা মনে পড়তে আবার চোখটা ভিজে উঠল। এমন সময় খেয়াল করলাম আমার রুমে কেউ একজন আসলো। আমি চোখ মোছার বৃথা চেষ্টা করলাম। অনন্যা বলল, আবারও কান্না করছো কেন? আমি বললাম, মায়ের কথা মনে পড়ছিল। আচ্ছা বাদ দাও। অনন্যা বলল, শোনো, আমি তোমার সাথে যা করেছি তার জন্য সরি। আমি বললাম, আমি কিছু মনে করিনি। তার কিছুক্ষণ পরে লাকিও আমার রুমে আসলো। তাদের সাথে গল্প করতে করতে 12টা বেজে গেছে, তাই তারা চলে গেল আর আমি গোসল করলাম। তার কিছুক্ষণ পরে আজান দিল, আমি নামাজ শেষ করলাম। তখন একজন এসে বলল, আঙ্কেল নিচে খেতে ডাকছেন। আমি নিচে চলে গেলাম। আমাকে বসতে বলায় আমি বসে পড়লাম এবং লাঞ্চ করলাম। তারপর আমি আমার রুমে এসে পড়লাম। অপরদিকে লাকিরা চলে গেল। শরীরটা খারাপ থাকায় আমি ঘুমিয়ে পড়লাম। বিকেলে ঘুম ভাঙার কিছুক্ষণ পর অনন্যা আসলো। অনন্যা বলল, তোমার শরীর কেমন লাগছে? আমি বললাম, এই তো ভালোই। অনন্যা বলল, আচ্ছা ছাদে চলো, ছাদে যাই তাহলে আরো ভালো লাগবে। আমি বললাম, আচ্ছা চলো। আমি আর অনন্যা ছাদে গেলাম। ছাদ দেখে আমি অবাক। ছোট একটা বাগান বললেও ভুল হবে না। আমার কিছু প্রিয় ফুলও আছে এখানে। মাঝে একটা দোলনা এবং একপাশে একটা
একটা বসার স্থান আছে। অনন্যা বলল চলো আমরা ওখানে গিয়ে বসে কথা বলি। আমি বললাম হুম। আমি আর অনন্যা কথা বলছি। পরন্ত বিকেলটা ভালোই লাগছে, তবুও কেমন যেন একটা শূন্যতা অনুভব করলাম। কথায় আছে স্মৃতি মানুষকে কুড়ে খায়। আগে বিকেলে সন্ধ্যায় কত ছাদে উঠেছি। অনন্যা বলল কি ভাবছো? কথা ঘুরিয়ে বললাম দেখো সূর্যটা কত সুন্দর লাগছে। অনন্যার সাথে আরো কিছুক্ষণ গল্প করলাম। তখন অনন্যা বলল নিচে চলো, সন্ধ্যা হয়ে গেছে। দেখতে দেখতে এক সপ্তাহ চলে গেল। এই কয়দিনে আমি অনেকটা সুস্থ হয়ে গেলাম এবং অনন্যার সাথে অনেকটা ফ্রি হয়ে গেছি। এক সপ্তাহ পরে আঙ্কেল বলল তোমাকে অনন্যার সাথে একই কলেজে ভর্তি করে দিব। আর তোমার ভালো ড্রেস নেই, তাই অনন্যার সাথে আজকে শপিং এ যাবে। আমি মাথা নাড়িয়ে হ্যাঁ জানালাম। অনন্যা বলল চলো এখনই যাই। আমি বললাম আচ্ছা। তারপর আমি আর অনন্যা গাড়ির কাছে গেলাম। আমি যেহেতু ড্রাইভিং পারি তাই অন্য কোনো ড্রাইভার নিতে হলো না। আমি আর অনন্যা মার্কেটে গেলাম। অনন্যার পছন্দ মতো ড্রেস কিনলাম। কেনার শেষে অনন্যা আমাকে একটা মোবাইলের দোকানে নিয়ে গেল আর আমার জন্য একটা মোবাইল কিনলো। মার্কেট করতে করতে দুপুর হয়ে গেল, তাই আমরা একটা রেস্টুরেন্টে গেলাম আর অনন্যাই অর্ডার দিল, তাই দুপুরে খেয়ে বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে গেলাম। বিকালে অনন্যা এসে আমাকে ডেকে তুললো আর বলল তার বাবা ডাকছেন। আমি ফ্রেশ হয়ে নিচে গেলাম। গিয়ে দেখি আঙ্কেল বসে আছেন। তিনি বললেন তুমি আর অনন্যা কোথাও থেকে ঘুরে আসো। আমি মনে মনে বললাম হঠাৎ এটা বললো কেন? আঙ্কেলকে বললাম আচ্ছা ঠিক আছে। তখন দেখি অনন্যা রেডি হয়ে নিচে আসছে। হালকা মেকআপে ওকে অপসরীর মতো লাগছে। অনন্যা এসে আমাকে ধাক্কা দিল। তখন আমার ঘোর কাটলো। আঙ্কেলকে বলে আমি আর অনন্যা বের হলাম। তখন অনন্যা বলল জানো আমি বাবাকে বলেছি আমরা কোথাও ঘুরে আসি, চলেন ফ্ল্যাশব্যাক থেকে ঘুরে আসি। অনন্যা বলল বাবা আমি আর আবির কোথাও থেকে ঘুরে আসি। আঙ্কেল বলল কেন? অনন্যা বলল বাবা আসলে আবির তো এখানে কিছুই চিনে না, আর ওকে নিয়ে ঘুরে আসি আর ওর মনও ভালো থাকবে। আঙ্কেল বলল সে কি যাবে? অনন্যা বলল বাবা তুমি বললে ও না করবে না। আঙ্কেল বলল আচ্ছা আমি বলবো। অনন্যা বলল ওকে বাবা, বর্তমানে আসেন। আমি বললাম তুমি আমাকে নিয়ে আসলে কেন? অনন্যা বলল এমনি আনছি। আমরা কথা বলতে বলতে গাড়ির কাছে আসলাম, কিন্তু অনন্যা বলল আমি রিক্সাতে যাব। আমি কিছু না বলে ওর কথা মতো রিক্সা খুঁজলাম। রিক্সা আসলে অনন্যা একটা ঠিকানা বলল। রিক্সা সেখানে নিয়ে গেল। যাওয়ার সময় আমি ওর কাছ থেকে একটু দূরে সরে বসলাম। তখনই অনন্যা বলল এত দূরে বসেছো কেন, পড়ে যাবে তো। আমি বললাম না আমি ঠিক আছি। অনন্যা বলল বেশি কথা বলো কেন, একটু এদিকে আসো। আমি ওর কথায় একটু ওর দিকে চেপে বসলাম। কথা বলতে বলতে রিক্সা তার গন্তব্যে চলে আসলো। এসে বুঝতে পারলাম এটা কোনো পার্কে এসেছি। তখন অনন্যা বলল নিচে নামো, আমরা চলে এসেছি। আমি নেমে পড়লাম। ভাড়া দিয়ে আমি আর অনন্যা পার্কে প্রবেশ করলাম। পার্কে গিয়ে দেখি সবাই জোড়ায় জোড়ায় বসে আছে। আমি আর অনন্যা একটা জায়গায় গিয়ে বসলাম আর অনন্যার সাথে কথা বলতে বলতে মনটা ভালো লাগলো। পরে আমি আর অনন্যা চলে আসলাম বাসায়। পরের দিন আঙ্কেল বলল কলেজে তিনি ভর্তির ব্যাপারে বলেছেন আর উনারা বলেছেন আগের কলেজের ছাড়পত্র লাগবে। এজন্য আমি আঙ্কেলের থেকে বিদায় নিয়ে আমি আমার গ্রামের দিকে চললাম। বাসের টিকিট কিনে বাসে উঠে পড়লাম। আমাদের বাস স্ট্যান্ড পৌঁছাতে দুপুর 12টা বেজে গেল। আমি মুখে মাস্ক পরেছিলাম তাই কেউ আমাকে চিনতে পারলো না। আমি অফিস রুমে গিয়ে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে বের হয়ে আসতে যাব। তখন ওই জান্নাতকে দেখলাম দূরে তার বান্ধবীদের সাথে দাঁড়িয়ে আছে, কিন্তু তাকে দেখে মনে হচ্ছে সে ভালোই আছে। আমি আর না তাকিয়ে চলে আসলাম। আবার টিকিট কেটে বাসে উঠলাম। তখন দেখলাম আম্মু এবং ভাবি কোথায় যেন যাচ্ছে, আর আম্মুকে দেখে আমার চোখে জল এসে গেল। মনে হচ্ছে আম্মুকে গিয়ে জড়িয়ে ধরি, কিন্তু তার কোনো সুযোগ নেই। তাদের কাছে আমি অপরাধী। আমি কিভাবে যাব তাদের কাছে? তখন বাস ছেড়ে দিল। আমি কিছুক্ষণ পরে ঘুমিয়ে গেলাম। তারপর বাসের ড্রাইভারের ডাকে ঘুম ভাঙলো আর বললেন আমরা গন্তব্যে এসে গেছি। সেখান থেকে বাসায় পৌঁছাতে রাত হয়ে গেল, তাই ফ্রেশ হয়ে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে শুনতে পারি রাত্রে অনন্যার জ্বর আসছে। তাই আর কি করার, আঙ্কেলকে বলে আমি চলে গেলাম কলেজে। আর অনন্যার শরীর খারাপের জন্য সে বাসায় থেকে গেল। কলেজে গিয়ে ভর্তি হলাম। আমি তো আর জানি না আমাদের ক্লাস কই, তাই খুঁজতেছিলাম। তখন দেখি লাকি কলেজে আসতেছে। আমি ওর কাছে গেলাম। কেমন আছো? লাকি বলল আমি ভালো আছি। অনন্যা কই, ওকে তো দেখছি না। আমি বললাম ওর শরীর খারাপ তাই আজকে আসেনি। লাকি বলল কি হয়েছে ওর? আমি বললাম হালকা জ্বর আসছে। লাকি বলল ও আচ্ছা। আমি বললাম আমাদের ক্লাসরুম কই, আমি খুঁজে পাচ্ছি না। লাকি বলল আমার সাথে চলো। আমি বললাম ওকে। তারপর আমি আর লাকি ক্লাসরুমে চলে গেলাম। লাকি ওর জায়গায় চলে গেল আর আমি পিছনে একটা সিটে গিয়ে বসলাম। কিছুক্ষণ পর একটা ছেলে এসে আমার পাশে বসলো। ছেলেটি বলল আমি রাহাত, তোমার নাম কি? নতুন মনে হচ্ছে। আমি বললাম আমার নাম আবির। রাহাত বলল আমরা কি বন্ধু হতে পারি? আমি বললাম অবশ্যই, কিন্তু তুই করে বলতে হবে। রাহাত বলল ঠিক আছে, চল আমার বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দেই। আমি বললাম চল। রাহাত আমাকে ওর বন্ধুদের কাছে নিয়ে গেল। আমি বললাম
বললাম, হাই আমি আবির। তারপর একে একে সবাই নিজেদের নাম বলতে থাকলো। ওদের সাথে কথা বলতে বলতে ক্লাসের ঘন্টা বাজলো। আমরা সবাই ক্লাসে গেলাম। যথারীতি ক্লাস করে লাকি সহ সবাইকে বিদায় দিয়ে বাসার পথে পা বাড়ালাম। বাসা 10 মিনিটের পথ, তাই হেঁটে আসছিলাম। তখন দেখলাম কে যেন অ্যাক্সিডেন্ট করছে, তাই আমি ওখানে গেলাম। হাসপাতালে নেওয়ার লোক নেই। এদেশের মানুষ শুধু অন্যের বিপদ দেখতে পারে, সাহায্যের বেলায় কেউ নেই। লোকটির গাড়ি অ্যাক্সিডেন্টে খারাপ হয়ে যাওয়ার কারণে আমি একটা সিএনজি নিয়ে তাকে হসপিটালে নিয়ে গেলাম। ওনার জ্ঞান ছিল না, তাই আমি নার্সকে ডেকে উনাকে একটা বেডে শুইয়ে দিলাম, আর ডক্টর এসে উনাকে ইমার্জেন্সিতে নিয়ে গেল। নার্স উনার মোবাইলটা আমাকে দিয়ে বলল 2 লাখ টাকা জমা দিতে, কিন্তু আমার কাছে তো টাকা নাই, কি করব বুঝতেছি না। তখন দেখলাম উনার মোবাইলে একটা নম্বর থেকে ফোন আসতেছে। তখনই আমি ফোনটা রিসিভ করলাম। মেয়েলি কণ্ঠে বুঝলাম উনার স্ত্রী হবে মনে হয়, তাই আমি সব ঘটনা খুলে বললাম এবং ঠিকানা অনুযায়ী আসতে বললাম। 20 মিনিট পরে মহিলা আসলো। আমি উনাকে বললাম যে ডক্টর টাকা জমা দিতে বলেছে, কিন্তু আমার কাছে টাকা নেই। তখন উনি কার্ড থেকে টাকা পে করলেন। উনাদের পরিচয়টা দিয়ে নেই। যিনি অ্যাক্সিডেন্ট করেছেন তিনি হলেন দেশের টপ ব্যবসায়ী রায়হান চৌধুরী, আর মহিলাটি হলেন মিসেস রায়হান চৌধুরী বা ইয়াসমিন চৌধুরী, আর ওনাদের 5 বছরের একটা বাচ্চা আছে যার নাম মাহি। পরিচয় পর্ব শেষ, এখন বর্তমানে আসা যাক। ইয়াসমিন চৌধুরী কান্না করছিলেন। তখন কিছুক্ষণ পর ডক্টর আসলেন এবং বললেন রোগীকে সঠিক সময়ে আনার জন্য বেঁচে গেছেন। মিসেস রায়হান বললেন, আমরা কি উনার সাথে দেখা করতে পারি? ডক্টর বলল, বেডে শিফট করার পরে দেখা করতে পারবেন। ইয়াসমিন চৌধুরী বলল, ধন্যবাদ ডাক্তার। ডক্টর বলল, ধন্যবাদ উপরওয়ালাকে দেন। কিছুক্ষণ পর উনাকে বেডে শিফট করা হলো। তখন আমরা 3 জন গেলাম। রায়হান চৌধুরী আমাকে বলল, তুমি কই থাকো বাবা? আমি বললাম, এক আঙ্কেলের ওখানে। রায়হান চৌধুরী বলল, ওহ আচ্ছা। আমি বললাম, আমি যাই তাহলে। রায়হান চৌধুরী বলল, আচ্ছা যাও, আর শোনো আমার কার্ডটা রাখো, কোনো সমস্যা হলে আমার কাছে এসো। আমি উনার কাছ থেকে কার্ডটা নিয়ে তাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম বাসায়। বাসায় আসার পর আঙ্কেল জিজ্ঞাসা করলেন, এত দেরি হলো কেন? আমি আজকে ঘটে যাওয়া ঘটনা বললাম। তখন উনি বললেন, আচ্ছা ঠিক আছে, তুমি ফ্রেশ হয়ে আসো, খাবে এখন। তারপর আমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে খাবার খেতে চলে আসলাম। দেখলাম অনন্যাও আছে। আমি ওরে বললাম, শরীর ঠিক আছে? অনন্যা বলল, অনেকটা সুস্থ এখন। আর কেউ কোনো কথা না বলে খেয়ে উঠলাম আর রুমে চলে আসলাম। তারপর গোসল করে একটু ঘুম দিলাম। ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম। অনন্যা অসুস্থ থাকায় আজকে আর ছাদে গেলাম না, তাই রুমে বসে মোবাইলে ফ্রি ফায়ার গেম খেলা শুরু করলাম। সন্ধ্যায় হালকা নাস্তা করে পড়তে বসলাম। পড়তে পড়তে রাত 11টা বেজে গেল। তখন একজন এসে বলল খাবার খাওয়ার জন্য, তাই আমি বই রেখে খেতে চলে গেলাম। রাতের খাবার খেয়ে আমি আমার রুমে এসে শুয়ে পড়লাম আর মোবাইলটা নিয়ে ফেসবুকে ঢুকলাম। কারোর সাথে যেন কথা না হয় সেজন্য নতুন একটা অ্যাকাউন্ট খুলেছি এবং আগেরটা ডিঅ্যাক্টিভ। কিছুক্ষণ ফেসবুকে থেকে বের হয়ে ভাবতে লাগলাম, আমাকে অনেক বড় হতে হবে, কিন্তু কি কারণে এই চিন্তা সেটা অজানাই থাকুক। ভাবতে ভাবতে কখন যে ঘুমের রাজ্যে চলে গেছি নিজেও জানি না। পরের দিন সকালে উঠে ফ্রেশ হলাম আর নাস্তা করে আমি আর অনন্যা একটা রিকশায় করে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা 5 মিনিটের মধ্যেই কলেজে চলে আসলাম। আমি, অনন্যা, লাকি এক জায়গায় আড্ডা দিচ্ছিলাম। তখন আমাদের সাথে আমার বাকি বন্ধুগুলো আসলো। অনন্যা বলল, একদিনেই এত বন্ধু? আমরা সবাই হেসে দিলাম। অনন্যা বলল, আচ্ছা বাদ দাও। আমি বললাম, আচ্ছা রাহাত, তোর জিএফ নাই? রাহাত বলল, নাই। মেহেদি বলল, একদম মিথ্যা বলবি না। তাহলে সাইমাকে? রাহাত বলল, ওই একদম বলবি না। আসলে সাইমা হলো লাকির খালাতো বোন, আজকে কলেজে আসেনি। লাকি বলল, এত কিছু আর আমি জানি না? রাহাত বলল, আমি ওরে পছন্দ করি, কিন্তু ওই আমাকে করে না। ওর বয়ফ্রেন্ড আছে কিনা তাও জানি না। লাকি বলল, আচ্ছা চিন্তা করিস না, ওর বিএফ নাই, আমি সব ঠিক করে দিব। রাহাত বলল, সত্যি? লাকি বলল, তবে একটা শর্ত আছে। রাহাত বলল, কি শর্ত? লাকি বলল, আমাদের আজকে ট্রিট দিতে হবে। আমরা সকলেই বললাম সহমত। রাহাত বলল, আচ্ছা পরে দিব। লাকি বলল, না তাহলে হবে না, আর সাইমা কেউ পাবি না। রাহাত বলল, এই না মানে এখন নিবি ট্রিট? আমি বললাম, ওই চল, আজকে ক্লাস করব না, আর এখনই ট্রিট দিবি তুই। রাহাত বলল, ওই তোরা বন্ধু নাকি শত্রু? আমি বললাম, দুইটাই। তারপর আমরা আজকে আর ক্লাস না করে একটা রেস্টুরেন্টে গেলাম আর যে যার ইচ্ছা মতো খেলাম, আর বিল আসলো 1570 টাকা। বেচারা রাহাত একেবারে ফকির। রেস্টুরেন্ট থেকে বের হয়ে রাহাত বলতেছে, আমারও একদিন আসবে। একটু পরে সবার কাছ থেকে বিদায় নিয়ে আমি আর অনন্যা হেঁটে হেঁটে বাড়ির দিকে যাচ্ছিলাম। তখনই একজন ছেলে অনন্যার মোবাইল নিয়ে দৌড় দেয় আর আমি দৌড়ে ধরে ফেলি। যখন মারতে যাব তখন ওর চেহারা দেখে মায়া লাগে, আর ওই ছেলেটা বলে, ভাই আমাকে ছেড়ে দেন, আমার বাবা নেই, মা অন্যের বাড়িতে কাজ করত, কিন্তু মাও অসুস্থ, আর আমি গতকাল থেকে কিছু খাইনি, কাজ খুঁজতেছি পাইনি, তাই এই কাজ করতে আসছিলাম, প্লিজ ভাই আমাকে ছেড়ে দেন। ছেলেটার বয়স অনুমানিক 16 হবে। আমি বললাম, নাম কি তোমার? ছেলেটি বলল, আমার নাম নাইম, প্লিজ ভাই মারবেন না। তখন আমি অনন্যাকে একটা রিক্সা করে বাসায় পাঠিয়ে দেই, আর আমি ওই ছেলেটাকে নিয়ে একটা হোটেলে যাই। তাকে কিছু খাবার খাইয়ে ওরে নিয়ে বাহিরে আসলাম। বাহিরে এসে আমার
কাছে থাকা 500 টাকা দিয়ে কিছু পত্রিকা কিনে দিলাম এবং বললাম এটা বিক্রি করে তোমার আরো লাভ হবে, ওটা দিয়ে তোমার মায়ের খাবার এবং ওষুধ নিও আর বাকি টাকা দিয়ে আবার কিছু কিনে বিক্রি করো। ছেলেটি তখন বলল, ভাই আপনার মন অনেক ভালো, আল্লাহ আপনার মঙ্গল করুন, আমি মাকে গিয়ে আপনার কথা বলবো। আমি ওর কাছ থেকে বিদায় নিয়ে চলে আসতেছিলাম, কিন্তু ওর কথা শুনে মায়ের কথা মনে পড়ে গেল। অজানা কারণেই চোখ থেকে 2 ফোঁটা জল পড়লো। এভাবেই বাসায় চলে আসলাম। ফ্রেশ হয়ে দুপুরে খাবার খেতে চলে আসলাম। খাবার খেয়ে আমার রুমে আসলাম আর এসে গেম খেলতে শুরু করলাম। বিকালে অনন্যা আসলো আমাকে ডাকতে। সে বলল ছাদে যাবে, তাই আমি আর অনন্যা ছাদে গেলাম। অনন্যা বলল, আচ্ছা ওই ছেলেটার কি করলে? আমি ওর সাথে ঘটে যাওয়া ঘটনা বললাম। সে আমার দিকে তাকিয়ে আছে। অনন্যা মনে মনে বলে, আমি যতই তারে দেখি ততই মায়ে পড়ে যাচ্ছি। অন্য মানুষের উপকার করার জন্য কত কিছু করে, কিন্তু আমার ওকে ভালো লাগে কেন? আমি কি ওকে ভালোবাসি? না না, তা হবে কেন, আমরা তো শুধু বন্ধুর মতো। আমি বললাম, চুপ হয়ে আছো কেন? অনন্যা বলল, না কিছু না, এমনি। আমি বললাম, ওহ তাই বলো। অনন্যা বলল, একটা কথা বলবো? আমি বললাম, হ্যাঁ, এতে অনুমতি নেওয়ার কি আছে? অনন্যা বলল, তোমার কেমন মেয়ে পছন্দ? আমি ওর দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছি, কিছু বললাম না। অনন্যা বলল, বলো না কেন? আমি বললাম, হঠাৎ এমন প্রশ্ন কেন? অনন্যা বলল, আরে এমনিতেই বলো। আমি বললাম, এখন কিছু নাই, আর আমি আর কোনো মায়ায় পড়তে চাই না। অনন্যা বলল, আচ্ছা বলা লাগবে না। অনন্যা মনে মনে বলল, এভাবে এখন না বললেও হতো। ওই দিনটা এভাবেই কেটে গেল। পরের দিন সকালে আমি আর অনন্যা একসাথে কলেজে গেলাম। কলেজে গিয়ে দেখি সবগুলো হারামি চলে আসছে, তাই আড্ডা দিচ্ছিলাম। তখন দেখলাম কয়েকটা বখাটে ছেলে একটা মেয়েকে উত্ত্যক্ত করছে, তাই আমরা ওদের কাছে গেলাম এবং ওখানে গিয়ে মেয়েকে দেখে আমি অবাক, কারণ সে হলো লিমা। লিমা বলল, কেমন আছোস? আমি বললাম, ভালো আছি, তুই কেমন আছোস? লিমা বলল, হুম ভালো। তা তুই এই কলেজে? আমি বললাম, হুম, কিন্তু তুই এখানে কেন? লিমা বলল, আরে আমি তো এখানেই ভর্তি হয়েছি। যেই ছেলেগুলো টিচ করতেছিল আমরা যাওয়ার পরে ওরা চলে যায়। আমি বললাম, এখানে না দাঁড়িয়ে চল অন্য কোথাও কথা বলি। ওহ, আপনারা তো চিনতে পারছেন না লিমাকে। আচ্ছা চলেন ওর পরিচয় দেই। লিমা হলো আমার স্কুল লাইফের বেস্ট ফ্রেন্ড। এসএসসি পরীক্ষার পরে ওর বাবার অন্য জায়গায় পোস্টিং হয় এবং ওরা সপরিবারে চলে যায়। এরপরে ওর সাথে আর কোনো যোগাযোগ হয়নি। অতীত শেষ, এখন বর্তমানে ফেরা যাক। আপনাদের সাথে পরিচয় দিতে দিতে আমাদের আড্ডার স্থানে চলে আসলাম। আমি বললাম, তা তোর সাথে ওদের পরিচয় করিয়ে দেই। লিমা বলল, তোর লাগবে না, আমি হয়ে নিচ্ছি। হ্যালো, আমি লিমা। সকলে পরিচয় হয়ে নিল। আমি বললাম, তা আন্টি আঙ্কেল কেমন আছে? লিমা বলল, ভালো আছে। আচ্ছা তুই এখানে আছোস, চল আমাদের বাসায় যাবি আজকে? আমি বললাম, না আজকে যাব না, অন্যদিন। আসলে আগে যখন স্কুলে পড়তাম তখন অনেকবার গেছি ওদের বাসায়, যে কারণে আন্টি আঙ্কেল আমাকে ভালোভাবে চিনেন। লিমা বলল, আচ্ছা ঠিক আছে। তখন ঘন্টা বাজলো আর আমরা ক্লাসে গেলাম। তবে খেয়াল করলাম মেহেদি লিমার দিকে তাকিয়ে আছে, আর আমি চুপি চুপি ওরে বললাম, কি দেখোস? মেহেদি বলল, মামা ক্রাশ নামক বাস খাইছি। আমি ওর কথা শুনে হেসে ফেললাম। যথারীতি ক্লাস করে বের হয়ে এলাম। ওহ, আপনাদের তো বলাই হয় নাই, রাহাত আর সামিয়ার হয়ে গেছে, আই মিন রিলেশন। তো রাহাত আর সামিয়া পিছনে কথা বলতে বলতে আসতেছে। চলেন ওরা কি বলে শুনে আসি। না থাক, অন্যের কথা শোনা ঠিক না। এদিকে আমরা যে যার মতো বাসায় চলে আসলাম। এসে ফ্রেশ হয়ে খেতে বসলাম। তখন শুনলাম অনন্যার খালাতো বোন নাকি আসবে আজকে, তাই তাকে আনতে যেতে হবে। সেজন্য আমি আর অনন্যা রেডি হয়ে তাকে আনতে গেলাম বাস স্ট্যান্ডে। আমি আর অনন্যা কিছুক্ষণ ওয়েট করার পর দেখলাম অনন্যা এগিয়ে যাচ্ছে। তখন বুঝলাম হয়তো ওর বোন আসছে। তখনই অনন্যা ওকে জড়িয়ে ধরলো আর আমার দিকে এগিয়ে আসছিল। আমার কাছে এসে মেয়েটি বলল, ওকে। আমি বললাম, আমি উনাদের বাসার ড্রাইভার। মেয়েটি বলল, ও অনন্যার খালাতো বোনের নাম মাহি। আর হ্যাঁ, আমি অন্যের আশ্রয়ে থাকতে চাইনি, তাই আমি চলে যেতে চেয়েছিলাম। আঙ্কেল বলেছিলেন যে অনন্যার ড্রাইভার হয়ে থাকতে, এর জন্য উনি আমার বেতনও দেন। কোনো চাকরির জন্য আমিও আর দ্বিমত করিনি, রাজি হয়ে গিয়েছি। এবার বর্তমানে আসি। আমি বললাম, আপনি গাড়িতে উঠেন। তখনই আমার গালে 2টা থাপ্পড় পড়ল। আমি নিচের দিকে তাকিয়েছিলাম আর চোখ দিয়ে জল পড়ছিল। মাহি বলল, ওই আমি কি নিজের হাতে গাড়ির দরজাটা খুলবো? তুই আমাকে কিভাবে দরজা খুলতে বলিস? আর আমাকে ম্যাডাম বলবি, মনে থাকে যেন। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। অনন্যা স্তব্ধ হয়ে গেছে মাহির ব্যবহারে। সে মাহিকে বলল, সে তোর থেকে বড়। মাহি বলল, ব্যবহার তোর কাছ থেকে শিখতে হবে না, আর আমি ছোট লোক দেখতে পারি না। অনন্যা বলল, ভুলে যাস না, সবাই মানুষ। মাহি বলল, হুঁ, তোকে জ্ঞান দিতে হবে না। আমি গাড়ির দরজা খুলে দিলাম আর মাহি গিয়ে বসলো। অন্যদিকে অনন্যা আমার পাশে এসে বসলো। তখন মাহি বলল, ওই ড্রাইভারের জন্য তোর এত দরদ কেন? অনন্যা বলল, কারণ আমি ওকে। কথা বলতে গিয়েও অনন্যা থেমে গেল। অনন্যা কথা ঘুরিয়ে বলল, মানুষকে সম্মান দিতে হয়। অনন্যা আমাকে বলল, ওর কথায় কিছু মনে করো না, ওই এরকমই। আমি বললাম, না ঠিক আছে। আর কেউ গাড়িতে কোনো কথা বললাম না। প্রায় 30 মিনিট পরে আমরা বাসায় চলে আসলাম আর গাড়ি থেকে নেমে গাড়ির পিছনের দরজা খুলে দিলাম আর মাহি নেমে গেল। আমি ওর জিনিসপত্র নিয়ে গেলাম ওর রুমে। আমি আমার রুমে এসে ফ্রেশ হলাম।
বিকালে ছাদে গেলাম, গিয়ে দেখি অনন্যা আর মাহি দুইজনই আছে। আমি চলে আসব তখন মাহি ডাক দিল, এই ড্রাইভার এদিকে আয়। আমি ওদের কাছে গেলাম। মাহি বলল, তুই এখানে কেন? আমি বললাম, আপনারা এখানে আছেন আমি জানতাম না, যদি জানতাম তাহলে আসতাম না। মাহি বলল, নেক্সটে যেন আর কখনো এমন না হয়। আমি বললাম, আচ্ছা হবে না। তখন অনন্যা বলল, ওই আসবে না মানে কি? সে আসবে, তাতে কোনো সমস্যা নাই। আমি কথা না বাড়িয়ে নিচে চলে আসলাম। এসে ভাবতে থাকলাম, আমাদের তো অনেক জমি আছে, তা তো এদের থেকেও বেশি, আর মাহি আমাকে এত অপমান করতেছে। সবই আমার কপাল, কিছু করার নাই। কিছুক্ষণ পরে সন্ধ্যা হয়ে গেল, তাই আমি নামাজ পড়তে বসলাম। রাত্রে আঙ্কেল অফিস থেকে এসে ফ্রেশ হয়ে খাবার খেতে বসলো এবং আমাকে ডেকে পাঠালো। আমি আসার পরে মাহি বলল, ওই ড্রাইভার আমাদের সাথে খেতে বসবে? আঙ্কেল বলল, ওই তোমার থেকে বড়, সম্মান দিয়ে কথা বলবে। মাহি বলল, আচ্ছা ঠিক আছে। মাহি মনে মনে ভাবছে, তোর জন্য আমাকে অপমান করলো, আমি তোকে ছাড়বো না, আর আমি তোকে এই বাড়ি থেকে তাড়িয়ে ছাড়বো। এভাবেই এক সপ্তাহ কেটে গেল, কিন্তু মাহি আমাকে সহ্য করতে পারে না। আর অপরদিকে অনন্যা আমার দিকে অনেকটা দুর্বল হয়ে পড়েছে। পরের দিন কলেজে যাচ্ছিলাম, তখন অনন্যা বলল, আজকে কলেজের ছুটির পর এক জায়গায় যাব। ওর সাথে কথা বলতে বলতে কলেজে চলে আসলাম। যথারীতি প্রতিদিনের ন্যায় আজকেও আড্ডার বিকল্প হলো না। লিমাকে বললাম, শুন, তোর কি বয়ফ্রেন্ড আছে? লিমা বলল, না নেই। কেন? আমি বললাম, তাহলে তো ভালোই হলো। আর হ্যাঁ, মেহেদি তোরে লাইক করে, তোর কি ওরে ভালো লাগে? লিমা বলল, করা যায়, খারাপ না। আচ্ছা, ওরে বলে দিস আমি রাজি। আমি বললাম, আচ্ছা। একটু পরেই ঘন্টা পড়লো আর আমরা ক্লাসে চলে গেলাম। অনন্যা বলল, লিমার সাথে কি কথা বলতেছিলে? আমি বললাম, একটু ওয়েট করো, জানতে পারবে। অনন্যা অবাক হয়ে গেল। আমরা ক্লাস করার পর আমি বললাম, আজকে কেউ যাবি না, মেহেদি ট্রিট দিবে। আমার কথা শুনে সবাই খুশি, কিন্তু কেউ জানে না কি কারণে ট্রিট, এমনকি মেহেদিও জানে না। মেহেদি বলল, কি কারণে আমি ট্রিট দিব? সকলেই আমার কাছে কারণ জিজ্ঞেস করলো। আমি বললাম, আরে মামা, লিমা রাজি হয়ে গেছে। তখন সবাই এক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে, আর দেখলাম লিমা লজ্জায় নিচের দিকে তাকিয়ে আছে। আমি বললাম, আরে এভাবে তাকিয়ে থাকবি নাকি ট্রিট নিবি? সবাই বলল, আরে অবশ্যই নিব। অন্যদিকে রাহাত বলতেছে, আজকে তোর পকেট খালি করব। আমার বেলায় মনে আছে? আমরা সবাই হেসে ফেললাম। মেহেদি বলল, আমার কপালে আজকে খারাপ হয়ে আছে। তাই আমরা একটা রেস্টুরেন্টে গেলাম আর যে যার মতো খাবার অর্ডার করলাম। খাবার শেষে মেহেদি বিল দিল আর আমরা যে যার মতো বাসায় চলে আসলাম। পরের দিন মাহি চলে গেল আর আমি মনে মনে বললাম, এতদিনে আমার জীবনটা জাহান্নাম করে দিছে, চলে যাওয়াতে বাঁচলাম। এর মধ্যেই চলতে থাকে আমার জীবন। কলেজে যাওয়া, মাঝে মাঝে ঘুরতে যাওয়া, বাড়িতে মাঝে মাঝে কোনো কাজ করা। দেখতে 2 মাস চলে যায়। এখন আঙ্কেল আন্টি আমাকে নিজের সন্তানের মতোই মনে করেন। যদিও আন্টি প্রথমে আমাকে একটু খারাপ নজরে দেখতেন, কিন্তু এখন অনেক ভালোবাসেন। যাক, অনেক কথা বলে ফেলেছি, এখন গল্পে ফিরা যাক। পরের দিন সকালে উঠে আমি পুরাই সারপ্রাইজ।